দেখো ইন্ডিয়া, তুমি যদি বাংলাদেশের সীমান্ত নিয়ে যদি খেলতে চাও, বাংলাদেশের সীমান্ত নিয়ে যদি হাত বাড়াও, তা বাংলাদেশের সীমান্তর দিকে যদি চক্ষু তুলো, সেই চক্ষুকে উপড়ে ফেলা হবে। সীমান্তে একজন কৃষক কাস্তে নিয়ে দাঁড়িয়ে আছে, এটা হচ্ছে বাংলাদেশের স্পিরিট। দিস ইজ বাংলাদেশ। এই যে সীমান্তকে বাংলাদেশের প্রত্যেকটা ইঞ্চি মাটিকে পাহারা দেওয়া, রক্ষা করার জন্য যে ডেডিকেশন, এটাই বাংলাদেশ। প্রত্যেকটা রাজনৈতিক দলের একটা মুখ্য উদ্দেশ্য ছিল আমাদেরকে ক্ষমতায় যেতে হবে, এট এনি কস্ট আমরা ক্ষমতায় থাকবো। এবং আমরা যারা জনগণের, সংবিধানে বলা হয় আমরা গণতন্ত্রের মালিক, দেশের মালিক, কিন্তু আমরা আসলে প্রজাতন্ত্রের আমরা হচ্ছে প্রজাতন্ত্রের নাগরিক। এই প্রজাদেরকে শাসন করার জন্য এক ঝাঁক শাসক বিগত 54 বছরে বিভিন্নভাবে, বিভিন্ন নামে, বিভিন্ন কৌশলে আমাদেরকে শাসন, শোষণ, নির্যাতন, নিপীড়ন করেছে। পিছনে দেয়াল ঠেকে গেছে, পিছনে যাওয়ার কোনো সুযোগ নেই। যেমনি আপনাদের জিয়াদের কথা, তারিক বিন জিয়াদের কথা মনে আছে, স্পেন বিজয়ের সময় সে নৌকাগুলিকে পুড়িয়ে দিয়েছিল, যে অর্থাৎ পিছনে ফেরার কোনো সুযোগ নেই, সামনে যেতে হবে। বাংলাদেশ এবং ভারতের যে সম্পর্ক, এটা কিন্তু কখনো ন্যায্যতার সম্পর্ক হয়নি, কখনো যে সুসম্পর্ক, পারস্পরিক যে সম্মানের সম্পর্ক, এটা কখনোই হয়নি। এ যাবৎকালে বাংলাদেশে বিভিন্ন সময়ে বাংলাদেশের সাথে ভারতের সোফার আমি যতটুকু জানি 4টা সীমান্ত চুক্তি হয়েছে। মোরল নিজকে পরাশক্তি হিসেবে দেখানোর জন্য হামবড়া ভাব নিয়ে তারা বাংলাদেশের সমস্ত চুক্তিগুলোকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে 0 গজের মধ্যে তারা স্থাপনা তৈরি করার দুঃসাহস দেখিয়েছে। কিন্তু বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে এটা অনুধাবন করতে পারে, তারা বুঝতে পারে এই জুলাইয়ের আন্দোলন। ওকে, আপনি পুরো বিষয়টা কিভাবে ব্যাখ্যা করবেন? ধন্যবাদ আমান ভাই। দেখেন, আসলে আপনার মতো আমারও প্রশ্নগুলো দাঁড়িয়ে গেছে যে আমরা আসলে 71-এর পরে যাদের জন্ম, আমরা 71-এর যুদ্ধ কি, মুক্তিযুদ্ধ কি, সেটা আমরা কখনো দেখিনি। বাট আমরা আমাদের পূর্ববর্তী, লাইক আমাদের পিতামাতা, চাচা, ফুপা, দাদি, নানাদের কাছে এই গল্পগুলো শুনেছি। আপনি যে ভিডিওটার কথা বললেন যে সীমান্তে একজন কৃষক কাস্তে নিয়ে দাঁড়িয়ে আছে, এটা হচ্ছে বাংলাদেশের স্পিরিট। দিস ইজ বাংলাদেশ। এই যে সীমান্তকে বাংলাদেশের প্রত্যেকটা ইঞ্চি মাটিকে পাহারা দেওয়া, রক্ষা করার জন্য যে ডেডিকেশন, এটাই বাংলাদেশ। এই বাংলাদেশের জন্যই আমরা 1971 সালে লক্ষাধিক প্রাণের বিনিময়ে যুদ্ধ করে আমরা একটা লাল সবুজ পতাকা পেয়েছিলাম। এটাই বাংলাদেশ। বাট আনফরচুনেটলি সেই বাংলাদেশটাকে আমরা কখনোই ফুলে ফলে সুশোভিত করতে পারিনি। আমরা কখনোই আমাদের প্রাণের বাংলাদেশ, বসবাসযোগ্য বাংলাদেশ, যে বাংলাদেশের জন্য এতগুলো মানুষ 71-এ আত্মাহুতি দিলেন, শাহাদাত বরণ করলেন, সেই বাংলাদেশটাকে আমরা গড়তে পারিনি। এর ফেইলার ছিল রাজনৈতিক দলের। প্রত্যেকটা রাজনৈতিক দল 71-এর পরে যারা ক্ষমতায় এসেছেন, তারা ফেইলার ছিল তারা। এবং প্রত্যেকটা রাজনৈতিক দলের একটা মুখ্য উদ্দেশ্য ছিল আমাদেরকে ক্ষমতায় যেতে হবে, এট এনি কস্ট আমরা ক্ষমতায় থাকবো। এবং আমরা যারা জনগণের, সংবিধানে বলা হয় আমরা গণতন্ত্রের মালিক, দেশের মালিক, কিন্তু আমরা আসলে প্রজাতন্ত্রের আমরা হচ্ছে প্রজাতন্ত্রের নাগরিক। এই প্রজাদেরকে শাসন করার জন্য এক ঝাঁক শাসক বিগত 54 বছরে বিভিন্নভাবে, বিভিন্ন নামে, বিভিন্ন কৌশলে আমাদেরকে শাসন, শোষণ, নির্যাতন, নিপীড়ন করেছে। এবং গত 15 বছর একাধারে কন্টিনিউয়াসলি আমাদের উপরে জুলম, অন্যায়, অত্যাচার, গুম, খুন, দুর্নীতির যে স্টিম রোলার চালিয়েছিল, এখানে শেষ পর্যন্ত যার এখান থেকে বেরিয়ে আসার অগ্নুৎপাতের এক উদ্গীরণ ঘটেছে জুলাই আগস্টের বিপ্লবের মধ্য দিয়ে। আপনার পিছনে দেয়াল ঠেকে গেছে, পিছনে যাওয়ার কোনো সুযোগ নেই। যেমনি আপনাদের জিয়াদের কথা, তারিক বিন জিয়াদের কথা মনে আছে, স্পেন বিজয়ের সময় সে নৌকাগুলিকে পুড়িয়ে দিয়েছিল, যে অর্থাৎ পিছনে ফেরার কোনো সুযোগ নেই, সামনে যেতে হবে। জুলাই আগস্টের বিপ্লবটা ছিল ঠিক একই রকম বিপ্লব। পিছনে ওই যে বোনটা বললেন যে পিছনে যাওয়ার কোনো সুযোগ নেই, এখন মরবো, না হয় দেশকে নতুন করে স্বাধীন করব। আমি এটা একটু ভূমিকা, আবেগের কথাগুলো বললাম। আসেন বাস্তবতার নিরিখে আমরা একটু চিন্তা করি যে বাংলাদেশ এবং ভারতের যে সম্পর্ক, এটা কিন্তু কখনো ন্যায্যতার সম্পর্ক হয়নি, কখনো যে সুসম্পর্ক, পারস্পরিক যে সম্মানের সম্পর্ক, এটা কখনোই হয়নি। 1971 সাল থেকেই বিগত দিনে যতগুলো চুক্তি হয়েছে, এই চুক্তির মাধ্যমে বাংলাদেশকে
তাদের তাবেদারি রাষ্ট্র হিসেবে গড়ে তোলার জন্য বা রাষ্ট্র বানানোর জন্য তাদের স্বার্থেই চুক্তিগুলো তাদের মতো করেই ক্লজগুলো দিয়েছে। এবার আসলে সীমান্ত যে উত্তেজনা নিয়ে আজকের যে আলোচনা, দেখেন এ যাবৎকালে বাংলাদেশে বিভিন্ন সময়ে বাংলাদেশের সাথে ভারতের সোফার আমি যতটুকু জানি 4টা সীমান্ত চুক্তি হয়েছে, 4টা সীমান্ত চুক্তি হয়েছে। এবং 1975 সালে যে চুক্তিটা হয়েছিল সেটা হচ্ছে বাংলাদেশ ভারত যুগ্ম সীমান্ত চুক্তি, চুক্তি বা নির্দেশাবলী 1975। ওই চুক্তির একটা অন্যতম ক্লজ ছিল যে 150 গজের ভিতরে কখনো কেউ কাটা তারের বেড়া বা কোনো স্থাপনা তৈরি করতে পারবে না। আপনি যদি আন্তর্জাতিক আইনগুলোর দিকে তাকান, আন্তর্জাতিক আইন বলতেছে 150 থেকে 250 গজের মধ্যে কোনো স্থাপনা তৈরি করা যাবে না। কিন্তু সমস্ত আন্তর্জাতিক আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নিজকে পরাশক্তি, আসলে পরাশক্তি না, পরাশক্তি হওয়ার জন্য যে সমস্ত ইন্ডিকেটরস রয়েছে, যদি আমি সময় দেন আমি হয়তো বলবো ইন্ডিকেটরস গুলো, সেই ইন্ডিকেটরস এর একটা ইন্ডিকেটরস ভারত সার্টিফাই করে না। ওই যে গ্রামের একটা কথা আছে না যে নিজে মোরল দাবি করে, মানে নিজে মোরল, অর্থাৎ নিজে মোরল, নিজকে পরাশক্তি হিসেবে দেখানোর জন্য হামবড়া ভাব নিয়ে তারা বাংলাদেশের সমস্ত চুক্তিগুলোকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে 0 গজের মধ্যে তারা স্থাপনা তৈরি করার দুঃসাহস দেখিয়েছে। এখন দেখেন শুধু কি তাই, তারা বাংলাদেশের এই যে এখানে আরো বেশ কিছু যে কাজগুলো করেছে, তারা সার্বক্ষণিক নাইট ভিশন ক্যামেরা তারা স্থাপন করেছে, মুভমেন্ট ডিটেক্টর তারা ওখানে ইনস্টল করেছে, ইলেকট্রনিক সার্ভিলেন্সে তারা সেখানে বসিয়েছে। অর্থাৎ যাবতীয়ভাবে এই মুভমেন্ট গুলোকে নিয়ন্ত্রণ, কন্ট্রোল, মনিটর করার জন্য বাংলাদেশ বিজিবির সাথে কোনরূপ প্রায়র ডিসকাশন ছাড়া এই কাজগুলো করেছে, যেটা হচ্ছে আন্তর্জাতিক আইন এবং বাংলাদেশ এবং ভারতের যে সীমান্ত চুক্তি রয়েছে এই চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন। কিন্তু তারা থোড়াই কেয়ার করতেছে বাংলাদেশকে, তারা মনে করতেছে আমাদের যা ইচ্ছা আমরা তা করব। কিন্তু বাংলাদেশের জনগণ কিন্তু অত্যন্ত মিস্টার মাহবুব, আসলে কি এখন ভারত যা ইচ্ছা তাই করার মতো কোনো সুযোগ আছে? আমি আসতেছি, আমি সেই বিষয়টাই, ওই যে একটু আগে আপনি বললেন যে বাংলাদেশের কৃষক সীমান্তে কাস্তে নিয়ে বসে রয়েছে, এর মানেটা হচ্ছে এই ইন্ডিকেশন দেওয়া হচ্ছে যে দেখো দেখো ইন্ডিয়া, তুমি যদি বাংলাদেশের সীমান্ত নিয়ে যদি খেলতে চাও, বাংলাদেশের সীমান্ত নিয়ে যদি হাত বাড়াও, তা বাংলাদেশের সীমান্তর দিকে যদি চক্ষু তুলো, সেই চক্ষুকে উপড়ে ফেলা হবে। বাংলাদেশের সীমান্তে যদি ফার্দার বেড়া কাটা তারের বেড়া দেওয়ার জন্য হস্ত প্রশস্ত করো, সেই হাতকে ভেঙে ফেলা হবে। এটাই হচ্ছে ওই কৃষকের বডি ল্যাঙ্গুয়েজ, এটাই হচ্ছে সেই কৃষকের ভাষা। আসেন, এখন এই অবস্থায় কেন এই কাজগুলো ইন্ডিয়া করতেছে, এটা কমপ্লিটলি পারপাসলি করতেছে, যেটা মেহেদী ভাই কিছু বলেছেন এবং আমার শ্রদ্ধেয় বড় ভাই রকনউদ্দিন ভাই কিছু বলেছেন। আমি এই পয়েন্টে দু একটা কথা ক্যাটাগরিক্যালি বলি। আপনি দেখেন ভারত, আমি প্রেসাইসলি এবং আমি একেবারে ফার্মলি বলতেছি, ভারত সীমান্তে উত্তেজনা তৈরি করতেছে ইচ্ছাকৃতভাবে। কেন ইচ্ছাকৃতভাবে? আপনি দেখেন, আপনি যেই কথাটা বলছেন, বাংলাদেশের 2003 থেকে 2006 সাল পর্যন্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ছিল ভিনাস সিকরি। গত সোমবারে কি বলেছেন, আমি তার কথাটা একেবারে হুবহু তার কথাটাই কোট করি। তিনি বলেছেন, ইলেকশন ফার্স্ট এন্ড রিফর্মস আর টু বি ডান বাই দ্য ইলেক্টেড গভর্নমেন্ট। এই কথাটা বলেছেন, অর্থাৎ আগে নির্বাচন হতে হবে এবং সংস্কার পরে হবে। কথাটাকে এখানে রাখেন, আমি কথাগুলোকে সব রিলেট করব। ঠিক একই দিনে আবার ওই দেশের সেনাপ্রধান ভারতীয় সেনাপ্রধান যিনি উপেন্দ্র দ্বিবেদী, তিনি বলেছেন, when talk about relationships when there is an elected government, অর্থাৎ আপনি যদি পারস্পরিক বৈদেশিক সম্পর্ক, দুই দেশের সম্পর্কের কথা বলেন, এই সম্পর্ক নিয়ে আলোচনা করবে কারা? নির্বাচিত সরকার। অর্থাৎ এর মানেটা হচ্ছে বর্তমান যে সরকারটা রয়েছে এই সরকারকে তারা থোড়াই কেয়ার করতেছে, এই সরকারকে তারা অ্যাকনলেজ করতে চায় না। এটা হচ্ছে কমপ্লিটলি তারা
এটাকে কি বলে দ্বিচারিতা। এটা কেন? এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আপনি দেখেন কিছুদিন আগে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা যে কি বিক্রম মিস্ত্রি আমাদের দেশের সেনাবাহিনীর সাথে কথা বলেছেন, এদেশের উপদেষ্টাদের সাথে কথা বলছেন এবং তারা উইলিংলি বলছে যে আমরা এই গভর্নমেন্টের সাথে কাজ করতে প্রস্তুত, আমরা এই গভর্নমেন্টের সাথে কাজ করব। আর এখন তারা বলতে চাচ্ছে কি আমরা কেবলমাত্র এই পরিস্থিতি স্বাভাবিক সুন্দর হবে যদি নির্বাচিত গভর্নমেন্ট আসে। এবার দেখেন কেন আপনাদের নিশ্চয়ই সুজাতা সিং এর কথা মনে রয়েছে। 2014 সালে সুজাতা সিং বাংলাদেশের নির্বাচনের উপরে অযাচিত হস্তক্ষেপ করে একটা ওপেন লাইসেন্স দিয়েছিল বিগত স্বৈরাচারী সরকারকে, যার কারণে 2014 সালের নির্বাচন, 18 নির্বাচন এবং 25 নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছে। এবং এই বিষয়গুলো আমরা জানি। আমি আসবো আপনার কাছে আবার, আমি যাচ্ছি ব্যারিস্টার রোকনউদ্দিন। আমি কনক্লুশন করে দিই এই কথাটা যে আপনারা যে আজকে সীমান্তে উত্তেজনা, এটা হচ্ছে প্রফেসর ইউনূসের সরকারকে শুধুমাত্র চাপে ফেলার জন্য। এবং দেখেন এই সেনা প্রধানের বক্তব্য এবং একটা রাজনৈতিক দলের বক্তব্য একই, তারা উঠে পড়ে লেগেছে নির্বাচনের জন্য। অর্থাৎ আপনি যদি 2014 সালের সাথে রিলেট করেন, 2014 সালে সুজাতা সিং যেভাবে বাংলাদেশের রাজনীতির উপর হস্তক্ষেপ করেছে ঠিক ধন্যবাদ।